দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ২৭, লেখনীতে ডায়ানা এমরোজ লাকি। যাই বলিস, আমার ফারদিনাকে সেই লেগেছে, অপরূপা সুন্দরী নারী। আমি যদি তাকে নিজের চোখে দেখতে পারতাম। কথাটা বলল মীর বেশ আফসোসের সুরে। আহির বইয়ের পাতা বন্ধ করলো খানিক বিরতির জন্য। সে মেরুদণ্ড সোজা করে টান টান করে বসল। দ্য সাইলেন্ট ম্যানর বইটি টেবিলে রাখল। রাদিফ মীরের দিকে তাকিয়ে বলল, কারোর বর্ণনা শুনেই প্রেমে পড়ে গেলি? প্রেমে পড়িনি, বল মুগ্ধ হয়েছি। মীর বলেই সিগারেট বের করল। ঘণ্টাখানেকের বেশি হয়েছে তিনজন বেশ মনোযোগ দিয়ে বইটি পড়ছিল। পড়ার মাঝে বুলবুল কয়েকবার ডেকে গিয়েছে সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য। রাদিফ পরিষ্কার করে বলে দিয়েছে যতক্ষণ না বইটা পড়া শেষ হবে ততক্ষণ এখান থেকে সরবে না। এক রাখাল বাসিওয়ালা একজন জমিদার কন্যার প্রেমের শেষ পরিণতি ঠিক কী হয়েছিল তা তারা জানতে চায়। মীর সিগারেটে 2 টান দিয়েছে। তার হাত থেকে সিগারেটের বাকি অংশ আহির টানতে শুরু করলো নিয়ে। মীর ঘাড় কাত করে এদিক ওদিক ঝাঁকিয়ে বলল, তোরা আপাতত বইটির এখন পর্যন্ত যা পড়েছিস সেসব নিয়ে আলোচনা কর, আমি আসছি। রাদিফ বলল, কোথায় যাচ্ছিস? মীর হাই তুলে বলল, তোর বোনের সাথে দেখা করে আসি। সুন্দরী মায়া, ভাগ্যিস তোর মতো হয়নি। আমার মতো মানে? রাদিফের কপালে ভাঁজ করল। তুই তো রশিদ তালুকদারের বিশ্বস্ত কাজের লোক কুদ্দুসের মতো বোকা, দেখতে অসুন্দর, নাক বোচা বেটে। কুদ্দুসের নাক বোচা ছিল না। কুদ্দুস কাজের লোক হলেও তোর থেকে ভালো ছিল। অন্তত মেয়েদের বর্ণনা শুনে হুটহাট করে মুগ্ধ হতো না। তার মানে তুই স্বীকার করছিস যে তোর নাকও বোচা? বলেই মীর হাসল। রাদিফ বলল, তোর চরিত্রের ঠিক নেই, আমার বোনের আশেপাশে ঘুরবি না। তাদের দুজনের কথোপকথনের মাঝেই আহির বিবর্ণ মুখে বলল, একজন মানুষের শরীর থেকে হাত ছিঁড়ে ফেলাটা কতটা ভয়ঙ্কর ভেবে দেখেছিস? শামসুলের কতটা কষ্ট হয়েছে ভাবলেই আমার শরীর ঝিম মেরে উঠছে। মীর আহিরের কণ্ঠে বিমর্ষতার ছাপ পেল। হঠাৎ শান্ত হয়ে বসল। রাদিফ স্থিরভাবে বলল, ঠিকই বলেছিস, বিষয়টি তো ভেবে দেখিনি। ওরা মানুষ না নরপশু? রাদিফ তিক্ত স্বরে বলল। মীর বলল, আমি তো ভাবছি সুফিয়ানের সাথে ফারদিনার সম্পর্ক ওরা মেনে নেয় নাকি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ফারদিনার ভাইরা এত সহজে সম্পর্কটা মেনে না নিতে পারে। আহির সিগারেটে লম্বা টান দিল। এরপর সরু ঠোঁটে ধোঁয়া ছাড়ল। এক পায়ের উপর আরেক পা তুলে বসল। বলল, ভাববার বিষয়। তবে সুফিয়ান ফারদিনাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। ভালোবাসা আবার মিথ্যে হয় নাকি? মীর বলল। কথাটা শুনে রাদিফ হেসে বলল। আহির বলল, বোকার মতো কথা বলছিস কেন? মিথ্যা ভালোবাসা আছে। মিথ্যা ভালোবাসাকে সত্যের মতো তৈরি করে অপরজনকে আকৃষ্ট করে তার উদ্দেশ্য হাসিল করার জন্য। এরপর সত্যটা যখন চাপা থেকে বেরিয়ে আসে তখন এর পরিণতি ভয়াবহ হয়। মীর বলল, ফারদিনা বোধহয় সত্যি সত্যি আজমত নুরবেকের সাথে চলে গিয়েছিল। আমার এটাই মনে হচ্ছে। মেয়েদের বিশ্বাস করতে নেই। তবে তুই কেন মেয়েদের পেছনে ঘুরিস? রাদিফ জিজ্ঞেস করল। শোন, আমি একজনকে ভালোবাসি, আমি ওর পিছনেই পড়ে আছি। অন্যদের শুধু দেখি, তাও চোখ দিয়ে, মন দিয়ে না। দেখা দেখি হয়। চেয়েছিস মানে তো তোর দৃষ্টি বাসি হয়ে গিয়েছে। তোর শরীর থেকে বাসি গন্ধ আসছে, দূরে যা। তোর বোনের কাছে যাচ্ছি, ওকে দিয়ে আমার শরীরের গন্ধ শুকাবো। যদি ও বলে সত্যি এরকম গন্ধ আসছে, তার মানে তুই সত্যি বলছিস। মীর বলল। তার দিকে তাকিয়ে আহির বলল, আমরা একটা বাস্তব ঘটনা সম্পর্কে জানছি আর তোরা ঝগড়া করছিস। মীর বলল, ঝগড়া না, ওর হিংসে হচ্ছে। যদি ওর বোনকে পটিয়ে ফেলি, ও তো মেয়ে পটাতে পারে না, অকর্মা। এখানে অকর্মার কি আছে? তুই বড্ড বেশি কথা বলিস শালা। রাদিফ বলল, শালা তো বলেই ফেলেছিস, এখন যাই তোর বোনের সাথে একটু। বলেই মীর বাকি কথা গিলে ফেলল। আহির কপাল চাপড়ে বলল, ভাই তুই যেখানে খুশি যা, আমাকে একটু ভাবতে দে, তবুও ঝগড়া করিস না। মীর বসা থেকে উঠে দাঁড়ালো। রাদিফ উঠে দাঁড়ালো, বলল, তুই আমার বোনের কাছে যাবি না, খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ আমি করে আসছি, তুই গোয়েন্দা বাবুর সাথে আড্ডা দে। বলেই মীর ধাক্কা দিয়ে রাদিফকে চেয়ারে বসিয়ে দিয়ে চলে যায় মায়ের ঘরে। জমিদার বাড়ির প্রাচীন অন্দরমহল নিস্তব্ধ। চাঁদের আলো পড়েছে বারান্দার পুরনো মার্বেলের মেঝেতে, যেন রূপার পাত বেছানো। দূরে কুকুরের হালকা ডাকে রাতের নীরবতা আরো গাঢ় হয়ে উঠছে।
মায়া বসে আছে তার শোবার ঘরে জানালার পাশে। সোনালি কাজ করা পর্দা বাতাসে হালকা দুলছে। সে গুনগুন করে গান গাইছে, একটা পুরনো ধ্রুপদী সুর, যা তার মা ছোটবেলায় শিখিয়েছিল। কণ্ঠে বিষণ্ণতা, তবুও সুরে এক অদ্ভুত কোমলতা। তার চোখে যেন অনন্ত স্মৃতি ভেসে ওঠে, কখনো প্রিয়জনের মুখ, কখনো হারিয়ে যাওয়া সময়ের ছায়া। চুল খুলে রেখেছে সে, কোমর পর্যন্ত নেমে এসেছে। হাতে হাতির দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়াতে লাগলো। চিরুনির শব্দে যেন শোনা যায় পুরনো প্রাসাদের প্রতিধ্বনি। মায়া, তুমি আবারও গান গাইছো? কিন্তু এখন আর কেউ ডাকতে আসে না। বাতাসে আতর মেশানো গন্ধ, পাশে জ্বলছে তেলের প্রদীপ। চাঁদের আলোয় মায়ার মুখটা যেন আরো ফ্যাকাশে, তবুও রাজকন্যার মতো গর্বিত ভাবভঙ্গিমা ধরে রেখেছে। সে গান থামিয়ে নিঃশব্দে বলে উঠল, এই বাড়ি, এই নিঃসঙ্গতাই যেন এখন আমার একমাত্র সঙ্গী। ঘর নিস্তব্ধ, বাইরে শুধু রাতের হাহাকার, আর ভেতরে মায়ার অদ্ভুত নিঃশ্বাসের শব্দ। এমন সময় দরজায় টোকা পড়ল। মায়া চিরুনি হাতে রেখে দরজা খুলে দিল। মীর এসেছে। মায়া পুনরায় দরজা লাগিয়ে দিতে চাইলে মীর দরজা খুলে ভেতরে প্রবেশ করে। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। মায়া বলল, এত রাতে আপনি এখানে কি করছেন? মীর মায়ার শোবার খাটের উপর শুয়ে পড়ল। হাতে মায়ার চুল বাঁধার ফিতেটা নিয়ে বলল, ছেলেরা মেয়েদের ঘরে রাতেই আসে, আপনি আসতে পারবেন না, চলে যান। অসভ্য লোক একটা। এখন পর্যন্ত সভ্য আচরণ করছি, তাই অসভ্য বলছো? অসভ্যতামি করলে কি করবে? মায়া রাগে গজগজ করতে করতে মীরের বিছানার সামনে বসে বলল, আপনাকে জবাই করব, এখান থেকে চলে যান, কেউ চলে আসবে। আসুক, আমিও চাই কেউ আসুক। মীরের কণ্ঠে রসিকতার ছাপ। মায়া বলল, উফ, আপনি এখান থেকে যাবেন? উফ, যাব না আমি এখান থেকে, বলেই মায়ের দিকে ঝুঁকে গেল মীর। মায়া বিছানা থেকে উঠে দাঁড়ালো, আশপাশে কিছু খুঁজছে। জগের দিকে তাকালো, পাশে একটা গ্লাস রাখা। মায়া গ্লাসটা মীরের দিকে ছুঁড়ে মারল। মীর গ্লাসটা ক্যাচ করে ধরে বলল, তোমার এত রাগ? শোনো, মেয়েদের এত রাগ ভালো নয়, বিয়ের পরে দেখবা তোমার স্বামী পালিয়েছে। আজ আমি গ্লাসটা ধরেছি ঠিকই, আমার জায়গা তোমার স্বামী হলে এতক্ষণে তোমার দিকেই মারতো। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি চলে যান আমার ঘর থেকে। একদিন দুনিয়া থেকেই চলে যাব, সেদিন আফসোস করবে, মিলিয়ে নিও। মায়া মুখ ভেঙচে দিয়ে বলল, আপনার যা হোক তাতে আমার কিছুই যায় আসে না। অন্যের হবু স্বামীর জন্য আমার দরদ দেখিয়ে লাভ কি? মায়া শান্ত ভঙ্গিতে ভাবলেশীনভাবে বলল। মীর কিঞ্চিত ভুরু কুঞ্চিত করে বলল, অন্যের স্বামী মানে? মোহিনী, আমি মোহিনীর কথা বলছি। এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। তার মানে তুমি মোহিনীর কথা জেনে গিয়েছো? মীর শীতল কণ্ঠে বলল, আমি তো জেনেছি অনেক আগে, কিন্তু আপনার ছোট্ট মা জানলে কিন্তু। বাকি কথা বলল না। মীর লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, আমি জানি তুমি কি বলতে চাইছো। শোনো, ধনী গরিব জাত বেজাত এসব দেখে কখনো প্রেম ভালোবাসা হয় না, বুঝছো? আমাকে বুঝিয়ে লাভ নেই। যখন ওকে বিয়ে করবেন তখন আপনার ছোট্ট মা আর আপনার বাবাকে বুঝিয়েন। বলেই মায়া ভেনেসিয়ান আয়নার সামনে বসল। চুল আঁচড়াতে মনোযোগ দিল। মীর বিমুগ্ধ চোখে আয়নার মায়ার মুখটি দেখছে। মায়া ঘাড় ঘুরিয়ে মীরের দিকে দেখি বলল, আপনি যাচ্ছেন না কেন? যাওয়ার জন্য আসেনি। অদ্ভুত, আমার ঘরে আপনাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কি ধরনের কেলেঙ্কারি? আপনি বলুন, কি ধরনের কেলেঙ্কারি? মায়ের মুখে কিছুটা ক্রোধ ভেসে উঠল। মীর বলল, প্রশ্নের বিপরীতে প্রশ্ন হয় না। আমি আগে প্রশ্ন করেছি। শোনো, আমি তোমার ওই বাপ ভাইকে ভয় পাই না। তোমার ইচ্ছে হলে ডেকে এনে বলতে পারো আমি তোমার ঘরে এসেছি। আমিও বলবো। কি বলবে? মীর মায়ার বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে বলবো আপনি জোর করে আমার ঘরে ঢুকেছেন। শুধু ঘরেই ঢুকেছি, কিছু করিনি। আর তুমি আমার বোনের মতো, আমি তোমাকে সেই চোখেই দেখি। মায়া দাঁড়িয়ে মীরের মুখোমুখি হয়ে বলল, সত্যি আমাকে বোনের চোখে দেখেন? মীর ঢং করে বলল, অর্ধেক বোনের চোখে দেখি, অর্ধেক অন্য চোখে দেখি। আপনার চরিত্রের ঠিক নেই। আপনার বাবাকে দেখে ভদ্রলোক মনে হয়, নিজের স্ত্রী চলে যাওয়ার পর আর দ্বিতীয় বিয়ে অবধি করেননি। আর আপনি? চরিত্র তুলে কথা বলবে না। 100 বার বলবো, যতক্ষণ না এখান থেকে বেরিয়ে যাবেন ততক্ষণ বলবো। শোনাতে থাকবো আপনার চরিত্রের ঠিক নেই।
চরিত্র তুলে কথা বলে বড্ড ভুল করলে। এখন দেখো। আহির ও রাদীপ প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করলো মীরের জন্য। ঘড়ির কাঁটা এখন 1:15। আকাশে আজ রূপলি চাঁদ, তারা, নারকেল গাছের পাতাগুলো ঝিরিঝিরি শব্দ করছে। শিয়ালের ডাক আসছে না আজ। মনে হচ্ছে ওরাও দ্য সাইলেন্ট ম্যানের বইটির ঘটনা শুনছে নিস্তব্ধে। চাঁদনি আলো এসে আহিরের ঘরের বারান্দায় পড়ছে। সে বারান্দায় দাঁড়িয়ে আছে হাতে সিগারেট নিয়ে। সিগারেট জ্বলে ক্ষয় হচ্ছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। কানের কাছে শামসুলের জীবনের শেষ আকুতি আর মিনতিগুলো প্রতিধ্বনি হচ্ছে। সে দেখেনি দ্য সাইলেন্ট ম্যানর বইয়ের ঘটনাগুলো, পড়েছে, কল্পনা করছে। তার মনে এখন পর্যন্ত যতটুকু পড়েছে ততটুকু গেঁথে আছে। আহিরকে যে অচেনা ব্যক্তিটি বইটা পড়তে বলেছে তার কথা মনে পড়ল। আগামীকাল লোকটি আহিরের জন্য অপেক্ষা করবে। অনেক আশা ভরসা নিয়ে আহিরের কাছে এসেছে। আহির তার ভরসা রক্ষা করবে বলে মনে মনে প্রতিশ্রুতি করল। হাত থেকে সিগারেটের বাদবাকি খণ্ডটি ফেলে দিল। বারান্দা থেকে চেয়ারে এসে বসল। দ্য সাইলেন্ট ম্যানের বইটি হাতে নিল। এখন পর্যন্ত 40 পৃষ্ঠা পড়েছে। বাকি পৃষ্ঠা উল্টাতে আহির আর সাহস করল না। অজান্তেই তার হাত কাঁপছে। টেবিলে রাখা জল থেকে 1 গ্লাস জল খেয়ে নিল। শান্ত হওয়ার চেষ্টা করল। রাদীপ একটা লকেট ঘোরাতে ঘোরাতে আহিরের ঘরে উপস্থিত হয়। আহিরের চেয়ারের সামনে বসল। আহির এখনও বইটির পরবর্তী পৃষ্ঠা যায়নি। রাদীপের হাতে লকেট দেখে আহির জিজ্ঞেস করল, এটা কিসের লকেট? বাবা বলেছেন জমিদার বংশের ছেলেদের গলায় এই ধরনের লকেট রাখা উচিত। রত্নখচিত পেন্ডেন্ট, রুবি পাথরের তৈরি, কিন্তু আমার এসব ভালো লাগে না। রাদীপের বক্তব্য শেষ হওয়ার আগেই মীর উপস্থিত হয়। এসে চেয়ারে ধপ করে বসে পড়ল। জগ থেকে জল ঢেলে 2 গ্লাস জল খেয়ে নিল। মীরকে উদাসীন দেখালো। রাদীপ জিজ্ঞেস করল, কোথায় ছিলিস? মীর সাথে সাথে জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছাদে। অনেক সময় ধরে বসেছিলাম, তাই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। মিথ্যে বলছিস? আমি কখনো মিথ্যে বলি না, মীর বলল। রাদীপ প্রসঙ্গ পাল্টে বলল, বাদ দে, এই লকেটটা তোর গলায় পরিয়ে দিচ্ছি। আমার এসব পড়তে ভালো লাগে না, তোকে মানাবে। মীরের গলায় লকেটটা পড়ল। মীর ক্ষীণ স্বরে বলল, আমি কি জমিদার নাকি, আমাকে পড়াচ্ছিস কেন? আহির বলল, তোকে ভালোই মানাচ্ছে, এসব নিয়ে আর কথা বলিস না, আমরা বইটা পড়ি। মীর ও রাদীপ চুপ হয়ে বসল। আহির বইটি হাতে নিল। পরবর্তী পৃষ্ঠায় গেল। রায়ান সহ সবাই অট্ট হাসিতে তলিয়ে গেল। একচোখা ব্যক্তিটি তাদের হাসি থামিয়ে বলল, এত হাইসো না, আগে রক্ত শশীকে খাইতে দাও, ও ক্ষুধায় ছটফট করতেছে। দুজন অনুচরী শামসুলের দেহখানি বাঘের সামনে দিল। রক্ত শশী বেশ আরাম করে খাওয়া শুরু করেছে। শামসুলের একটি হাত রক্ত শশী মুখে নিয়ে কড়কড় শব্দে খাচ্ছে। মানুষের হাড্ডি খাওয়ার শব্দ ফারদিনা প্রথম শুনছে। বাতাসে যেন শব্দটি তার কানে পৌঁছে দিচ্ছে। সে ভয় পাচ্ছে। সুফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে চেপে ধরেছে। রক্ত শশী খাচ্ছে। একচোখা ব্যক্তিটি বলল, আজ ও একটা মানুষ খাইছে, পেট পুরোপুরি ভরে নাই। এরকম চলতে থাকলে আমাদের রক্ত শশী দুর্বল হয়ে যাইব। আরিফ বসা থেকে উঠে দাঁড়ালো। 2 হাত পেছনে বেঁধে বলল, তুমি আছো কিসের জন্য? গ্রামে কে বা কারা একমাত্র সন্তান এবং নিখুঁত, যারা আছে তাদের খোঁজ নাও, এরপর আমাদের সন্ধান দিবে। একচোখা ব্যক্তি বলল, আজ্ঞে, আপনারা যা কইবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। সায়েম বলল, ভাই, আব্বা নিশ্চয়ই আমাদের অপেক্ষা করছে, চলো এখন যাই। রায়ান একচোখা লোকটিকে লক্ষ্য করে বলল, রক্ত শশীকে নিয়ে যাও, ওকে সাবধানে রাখবে। একচোখা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর সে চারিদিকে গভীর দৃষ্টিতে গোলাকারভাবে দেখল, যেন তারা ছাড়াও এখানে ফারদিনা আর সুফিয়ান আছে তা উনি টের পেয়েছে। রক্ত শশী শামসুলের দেহটা স্বাদ করে খাচ্ছে। শরীরের সবটুকু অংশ প্রায় খাওয়া শেষ, এখন শুধু মুন্ডুটা বাকি। শামসুলের বুকের অংশটি রক্ত শশী খেতেই মুন্ডুটা একদিকে সরে যায়। রক্ত শশী কিছুটা গর্জে ওঠে, যেন খাওয়ার সময় থালার খাবার পড়ে গিয়েছে, তাই রাগ উঠছে। রায়ান এরকম দৃশ্য দেখে শামসুলের মুন্ডুটি পা দিয়ে রক্ত শশীর দিকে এগিয়ে দেয়। এবার ও তৃপ্ত করে খেল। সুফিয়ান ফারদিনাকে বলল, তোমার ভাইরা এখন চলে যাবে, এখন ওরা যাওয়ার আগে তুমি বাড়ি চলে যাও। ফারদিনা শান্ত চোখে বোঝালো সে যাবে। 30 মিনিট পরে সুফিয়ান ফারদিনাকে তালুকদার বাড়ির পেছন অব্দি দিয়ে আসে। ঝিলমিল সেখানে অপেক্ষা করছিল ফারদিনার জন্য।
ফারদিনা নিষ্প্রভ ভঙ্গিতে একবার সুফিয়ানের দিকে দেখল, এরপর প্রাচীরের ছোট্ট দরজা খুলে ভেতরে চলে যায়। সুফিয়ান শরীরের সমস্ত বল শক্তি ছেড়ে এক পা দুপা করে পিছপা হচ্ছে। তার দৃষ্টি ফারদিনার ঘরে। অন্ধকার তার ঘর। ফারদিনা ঘরে পৌঁছে আলো জ্বালবে। সুফিয়ান সেই আলোর অপেক্ষা করছে, কিন্তু তার পেছনে জন্তু জানোয়ার না পরীক্ষা সেসব নিয়ে ভাবছে না। তার পেছনের অংশে বিশাল ক্ষেত হলেও রাতের অন্ধকারে বিষাক্ত কত কি থাকতে পারে। সুফিয়ান নিজের ক্ষতির কথা এখন মোটেও ভাবছে না, সমস্ত ভাবনা জুড়ে ফারদিনা। কয়েক মিনিট হয়ে গিয়েছে ফারদিনার ঘরের দিকে তাকিয়ে আছে, এখনো আলো জ্বলেনি। এর মানে ফারদিনা ঘরে পৌঁছায়নি। সুফিয়ান ঘাড় উঁচিয়ে তাকিয়ে রইল, হাঁটা থামিয়ে দেয়। অবশেষে ফারদিনার ঘরে আলো জ্বলে উঠেছে। ফারদিনা ঘরে পৌঁছেছে। সুফিয়ান এক চিলতে হাসি আনল ঠোঁটের ফাঁকে। ফারদিনা ঘরের জানালা খুলে দিল। তার ঘরের পেছনের দিকের জানালা খুলে দিলে পূব দিকটা পরিষ্কার দেখা যায়। সুফিয়ানের সাথে সে সবসময় দেখা করতে পূব দিকেই থেকে যায়। ফারদিনা ক্ষেতের দিকে দেখল, সুফিয়ান দাঁড়িয়ে আছে। চাঁদনির আলোয় স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে সুঠাম দেহের অধিকারী সুফিয়ান দাঁড়িয়ে আছে। ঝিলমিল ফারদিনার পাশে দাঁড়িয়ে বলল, এত ঘুরছো তারপরে মন ভরে নাই? আবার জানালা দিয়ে উকি মেরে তাকাই আসোস? ভালোবাসার মানুষটির সাথে সময় কাটালে মনে হয় সময় ফুরিয়ে যায়, সময় যেন উড়ে উড়ে পালিয়ে যায়। কিন্তু সে যখন কাছে থাকে না, তখন মনে হয় সময় ফুরোচ্ছে না, দিন ফুরোচ্ছে না। তোর মনে হচ্ছে আমি এতটা সময় ছিলাম, আর আমার মনে হচ্ছে এই তো গেলাম। হইছে, প্রেমের সংলাপ শুনতে চাই নাই। আমি বাপু এমনিতেই তোর লাগিয়ে চিন্তায় থাকি, কখন তোর রাক্ষসে ভাইগুলা চইলে আইসে বলা যায় না। ভুল বলিসনি, আমার ভাইগুলা আসলেই রাক্ষসে। সম্ভব হলে হয়তো জীবিত মানুষ খেয়ে ফেলতো। ঝিলমিল নিজের চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, দেখিস তোর বাসিওয়ালারে যেন না খাইয়ে হেলায়। একজন কৃষকের লগে প্রেমের সম্পর্ক মানবে বলে আমার মনে হয় না। না মেনে নিলে কি আমি পালিয়ে যাব? কোথায় পালিয়ে যাবেন? কুদ্দুসের কণ্ঠ। ফারদিনা ঘুরে তাকালো। ঝিলমিল এলোমেলো চোখে তাকালো কুদ্দুসের দিকে। ফারদিনা কুদ্দুসের সম্মুখে হাজির হয়, বলল, কালু ভাই তুমি এখানে? আমি দেখতে কিন্তু অতটাও কালো না। আপনার আব্বা আমাকে শুধু শুধু কালু নাম দিছে। আপনি জানেন আমাদের পাড়ার অনেক মেয়েরা আমার জন্য পাগল ছিল। তাই নাকি কালু ভাই? বেশ তো, একদিন তোমার প্রেমের কাহিনী আমরা শুনব। তওবা তওবা, আমার কোনো প্রেম কাহিনী নেই। যদি আপনি চান তাহলে প্রেম কাহিনী হবে। বলা শেষ করে মুখ চেপে হাসল। ঝিলমিল ফারদিনার দিকে একবার চেয়ে এরপর কুদ্দুসকে লক্ষ্য করে বলল, হুম, আমরা ওই বিষয়ে কথা বলছিলাম। তুমি তো এই বাড়ির কামের লোক, তোমার লগে তো আর সহজে এই বাড়ির সম্পর্ক কেউ মাইনা নেব না। তাই ফারদিনা কইতে আসছিল পালাই যাইব, মানে তোমার লগে। কুদ্দুস ঝিলমিলের মুখের কথা এমন কথা শুনে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে। ও স্বপ্নের শহরে হারিয়ে গেল। সেখানে ও দেখছে ধান ক্ষেতের মধ্য দিয়ে ফারদিনার হাত ধরে দৌড়াচ্ছে দুজনে। প্রচণ্ড বাতাসে ফারদিনার চুল উড়ে যাচ্ছে। ও বেশ খুশি। কিছু দূর যেতেই রশিদ তালুকদার এবং তার 4 ছেলে ওদের সামনে উপস্থিত হয়। সবাই হাতে অস্ত্র নিয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে। ফারদিনা আর কুদ্দুস দাঁড়িয়ে যায়। রশিদ বলল, এই কালুর ঘরের কালু, তুই সারা জীবন আমার সেবা করার প্রতিশ্রুতি দিয়ে এখন আমার মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিস? ধর ওকে, ওর ঘাড় থেকে মুন্ডটা আলাদা করে ফেল। রশিদের এই কথায় কুদ্দুস স্বপ্নের শহর থেকে চলে আসে। বেশ হকচকিয়ে গেল। বলল, না, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আপনার জন্য আমি প্রাণের ঝুঁকি নিতে পারবো না। এইসব নিয়ে পরে ভাববো। আপনাকে সর্দার ডাকে, চলুন। বলেই কুদ্দুস চলে যায়। ফারদিনা গুনগুন করতে করতে রশিদের ঘরের দিকে যাচ্ছে। ভাবনায় তার সুফিয়ান। আজ সুফিয়ানের সাথে অনেক সময় কাটিয়েছে, কিন্তু শেষমেশ তার ভাইদের নিষ্ঠুর কর্মকাণ্ডের জন্য সুন্দরতম অনুভূতিগুলো ভেঙে গিয়েছে। সেসব ভাবতে ভাবতে সামনে এগোয়। রায়ানের সাথে ধাক্কা খায়। হঠাৎ ধাক্কা খাওয়ায় ফারদিনা আঁতকে উঠল। রায়ান বলল, বেখেয়ালিভাবে হাঁটছিস যে, মন কোথায় থাকে? রায়ানের কণ্ঠ স্বাভাবিক শান্ত, কিন্তু ফারদিনা ভয়ে ঢোক গিলল। জবাব দেওয়ার মতো কোনো শব্দ পাচ্ছে না, অথচ রায়ান একটা সাধারণ প্রশ্ন করেছে। রায়ান ফারদিনার দিকে এগিয়ে মৃদু হাসল, বলল, আমার ছোট্ট বোনের চোখে ভয় দেখতে ভালো লাগে না। কোনো কারণে ভয় পেয়েছিস? না, আমি আব্বার ঘরে যাচ্ছিলাম, হঠাৎ তোমার সাথে ধাক্কা লেগে যায়। কোনো ব্যাপার না, যা। বলেই রায়ান যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল।
যেন শত্রু দল তাকে পেছন থেকে আক্রমণ করছে। ফারদিনার যাওয়ার পানে রায়ান ঘুরে তাকালো, কঠিন গলায় বলল, দাঁড়া। ফারদিনা দাঁড়িয়ে যায়, চোখ দুটো বারবার এদিক ওদিক করছে, না চাইতেও ভয়ে গলা শুকিয়ে যায়। রায়ান ফারদিনের দিকে এগিয়ে গেল, তার পায়ের দিকে তাকিয়ে বলল, তোর পায়ে কাদা কেন? বলেই রায়ান ফারদিনার পায়ের কাছে বসে মনোযোগ দিয়ে কাদা দেখল। এরপর কাদা হাতে নিয়ে বলল, এগুলো তো ক্ষেতের কাদা, দীর্ঘদিন এই ক্ষেতে চাষ করা হয় না, কাদা এখনো শুকায়নি, তার মানে সদ্য লেগেছে। কোথায় গিয়েছিলিস? ফারদিনা শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, বুকের ভেতরে ধুক ধুক শব্দ করছে। জবাবে কি বলবে? বাড়ির ভেতরে এমন কোনো জায়গা নেই যেখানে কাদা আছে, একমাত্র বাড়ির বাইরে। মিথ্যা বললেও সে ফেঁসে যাবে। ফারদিনা জবাব দেওয়ার আগেই সায়েম আরিফ উপস্থিত হয়। সায়েম রায়ানকে বলল, ভাই তুমি রেগে আছো কেন? ও কি করেছে? তোরা এখানে কিছু হয়েছে? তোর চোখ মুখ লাল কেন? জিজ্ঞেস করলো আরিফ রায়ানের দিকে তাকিয়ে।